বিজয়লক্ষ্মী সর্বদা তাকেই বিজয় মাল্যে ভূষিত করে বিজয় প্রাপ্তির প্রচেষ্টা যে সর্বদা করে। নমস্কার, শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের নতুন ভিডিওতে 2024-এর উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষার্থীকে সানন্দে স্বাগত। চলো এবিটিএ AC3 এর দ্বিতীয় অংশ শুরু করি। দেখো বলছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মেলাও। দেখো এখানে উত্তরের প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি ডান দিকে উত্তরটাও করে দিয়েছি। প্রশ্ন হলো প্রথমে নাইট উপাধি ত্যাগ কে করেছিলেন? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজার হিন্দ ত্যাগ কে করেছিল? মহাত্মা গান্ধী। 14 দফা দাবি আমরা জানি নেহেরু রিপোর্টের বিপরীতে ইনি করেছিলেন, এটা হলো মোহাম্মদ আলী জিন্নাহ। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সবাই জানি বীরপুঙ্গি জেনারেল ডায়ার, মাইকেল ও ডায়ার। উত্তরগুলো আমি ডান দিকে সবই করে দিয়েছি। এবার এর রেফারেন্সে কিছু কোশ্চেন জানা প্রয়োজন, কারণ এই স্তম্ভ 2তে মেলানোর জন্য শুধু এটাই দেবে নাকি সাল দেবে না অন্য কোনো কিছু দেবে, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। চলো দেখে নেওয়া যাক। দেখো বলছে আমরা প্রথমে পড়ব, যেহেতু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন নাইটহুড উপাধি, সেহেতু আমাদের জানা প্রয়োজন যে নাইটহুড এই উপাধিটা কবে দেয়া হয়েছিল। 1915 সালে দেয়া হয়েছিল। তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাকে দেওয়া হয়েছিল। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, সেজন্য বেশি বলার প্রয়োজন নেই। কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি আবার 1919 সালে এটি ত্যাগও করে দেন। সেই রকম কাইজার ই হিন্দ আমরা আগে পেয়েছিলাম, কাইজার ই হিন্দ এই দেখো আছে কাইজার ই হিন্দ। এই কাইজার ই হিন্দ উপাধিটি ত্যাগ করেন কে? এটি ত্যাগ করেন মহাত্মা গান্ধীজি। তার কিছু কারণ ছিল, যে কাইজার ই হিন্দ শব্দের অর্থ হলো ভারতের সম্রাট, কারণ কাইজার মানে সম্রাট, রাশিয়াতে কাইজার আছে বা ছিল। এবার দেখো কেন তাকে কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয়েছিল বা কে দিয়েছিল। দেখো সালটা একই, 1915 সাল, যে সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড দেওয়া হয়েছিল, সেই একই সালে 1915 সালে গান্ধীজিকে দেওয়া হয়েছিল কাইজার হিন্দ। কে দিয়েছিল? দিয়েছিল তৎকালীন যিনি ছিলেন ভাইসরয়, চার্লস হার্ডিঞ্জ। মনে রাখবে, চার্লস হার্ডিঞ্জ। এবার কেন দিয়েছিল? কারণ সাউথ আফ্রিকাতে জনসেবার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। কী ভূমিকা নিয়েছিলেন? অ্যাম্বুলেন্স পরিষেবা সেখানে তিনি চালু করেছিলেন। জেনে গেলাম। কেন তিনি ত্যাগ করেছিলেন এটাও তো আমাদের জানা ভীষণ প্রয়োজন, কারণ খিলাফত আন্দোলনকে সমর্থন করতে গিয়ে 1920 সালের 1 আগস্ট তিনি কাইজার ই হিন্দ উপাধিটা ত্যাগ করেছিলেন। এবার আমরা 14 দফা দাবি সম্পর্কে পড়ব। দেখো 14 দফা দাবি 1929 সালে মোহাম্মদ আলী জিন্নাহ পাশ করে। এর কেন করেছিল? কারণ 1928 সালে, ভালো করে একটু দেখো, 1928 সালে স্বায়ত্তশাসন বা স্বসরকার বা ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য নেহেরু রিপোর্ট পেশ করা হয়। সেই নেহেরু রিপোর্টে যে বিষয়গুলি ছিল তার ব্যতিক্রম ছিল 14 দফা, ব্যতিক্রম না মানে তার বিপরীত ছিল মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি। তার কারণটা একটু বুঝতে হবে। আর তার কারণটা বোঝার আগে আমরা একটু নেহেরু রিপোর্ট দেখে নিই, সংক্ষেপে কোশ্চেন আসতে পারে, অনেক কোশ্চেন আসতে পারে এখান থেকে, দেখে নিই একটু নেহেরু রিপোর্ট। বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল লর্ড বার্কেনহেড। শোনা যায় ইনি মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতেন, যে কারণে একে পদ থেকে অপসারণ করা হয়। এবং তিনি বলেন তিনি ব্যবসার প্রয়োজনে অর্থ উপার্জনের জন্য পথে ছেড়ে দেন। যাই হোক, আমরা পরে আসি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লর্ড বার্কেনহেড। তিনি ভারতীয়দের বলেন একটা সংবিধান প্রণয়ন করার জন্য। কারণ এবার ভারতীয়রা যে নিজেরা নিজেদের সংবিধান রচনা করতে সমর্থ তা প্রমাণ করার জন্য 1928 সালে জানুয়ারি মাসে জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরুকে সভাপতি করে একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান জানান, যেখানে 28টি প্রতিষ্ঠান করেছিল প্রতিনিধিত্ব। এখানে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রধান ছিলেন আমাদের মতিলাল নেহেরু। এছাড়া আরও দুজন মুসলিম ছিলেন মাত্র, আলী ইমাম আর সৈয়দ কুরেশি। এছাড়া আরও অনেক লোক ছিল, তার মধ্যে জনপ্রিয় নামগুলো হলো তেজ বাহাদুর সাপ্রু, NM যোশী, GR প্রধান প্রমুখেরা। এই 1928 সালেরই বছরের শেষ দিকে তারা একটা খসড়া সংবিধান জমা করেন। এই যে রিপোর্টটা জমা করেন ব্রিটিশ সরকারের কাছে, তা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা একটু তোমরা দেখে নিও। এবার এই নেহেরু রিপোর্ট পেশ করার পর
যেহেতু ওই বছরের শেষ দিকে করলো, সেজন্য 1929 সালে মানে পরের বছর মুসলিম লীগের অধিবেশন হয় দিল্লিতে। সেখানে মার্চ মাসে হয়। সেখানে সভাপতি ছিলেন তার মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি এই নেহেরুর রিপোর্টের যে দাবিগুলো ছিল তার ঠিক বিপরীতে প্রস্তাব নিয়ে এলেন, যার নাম হলো 14 দফা দাবি। পরের কোশ্চেন হলো, ভারতে মে দিবস প্রথম পালিত হয়েছিল কবে? মে দিবস পয়লা মে। কবে পালিত হয়েছিল? 1923 সালে। চলো এর ইতিহাসটা আমি দেখে নিই একটু। তাহলে মে দিবস কবে পালিত হয়? পয়লা মে 1923 সাল। আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে এই মে দিবস কার নেতৃত্বে পালন করা হয়েছিল? যার নেতৃত্বে পালন করা হয়েছিল তার নাম সিঙ্গারভেলু বা সিঙ্গারাভেলু চেট্টিয়ার। দুটি জায়গাতে পালন করা হয়েছিল, একটি জায়গাতে না। একটি হলো মাদ্রাজ হাইকোর্টের খুব কাছাকাছি বা মাদ্রাজ হাইকোর্টের অনতি দূরে। আর একটা হয়েছিল মারিয়ানা, সরি, মেরিনা সমুদ্র তট। একটু ভুল লেখা আছে, এটা মেরিনা হবে, প্রিন্ট টাইপিং মিস্টেক। তো মেরিনা সমুদ্র তট, সেই সমুদ্রটার একটা জায়গা খুব কাছেই মাদ্রাজ হাইকোর্ট থেকে, বেশি দূরে নয়, একই অঞ্চলে বলতে পারো, ট্রিপলিকান সমুদ্র তট, সেই জায়গাতে পালন করা হয়। তাহলে আমরা জানলাম যে সিঙ্গারাভেলু চেট্টিয়ার 1923 সালে দুটি জায়গাতে এই মে দিবস পালন করে। একটা হলো মাদ্রাজ হাইকোর্টের অনতি দূরে, আর একটা হলো ট্রিপলিকান সমুদ্র তটে। এবার এই ট্রিপলিকান সমুদ্র তট হলো মেরিনা বিচ যেটা বলে। এখানে আর একটা কোশ্চেন আছে যে এই দিনেই এই সিঙ্গারভেলু চেট্টিয়ার বা সিঙ্গারাভেলু চেট্টিয়ার একটি দল গঠন করেন, যে দলটার নাম লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান। নিঃসন্দেহে লেবার কিষাণ পার্টি, আর হিন্দুস্তানি হবে, পাকিস্তানের নয়, সেজন্য লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান তিনি এই একই দিনে প্রতিষ্ঠা করলেন। তাহলে যদি প্রশ্ন আসে যে মে দিবস কোন পার্টি বা দল সেলিব্রেশন করেছিল, সেটা হলো লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান। একটা জিনিস আমাদের জানা খুব প্রয়োজন, এই সিঙ্গারাভেলু চেট্টিয়ার বা সিঙ্গারভেলু চেট্টিয়ার ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন কমিউনিস্ট লয়ার। তো ইনি ছিলেন একজন কমিউনিস্ট লয়ার, এবং ইনি একটা পত্রিকা প্রকাশ করেছিলেন এই লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তানের পক্ষ থেকে, যার নাম ছিল লেবার কিষাণ গেজেট। এবার তাহলে আমাদের মূল কোশ্চেন দেখে নিই। মূল কোশ্চেন হলো, ভারতে মে দিবস প্রথম কবে পালন করা হয়েছিল? মে দিবস পয়লা মে এবং 1923 সাল। পরের প্রশ্ন, সিমলা দৈত্যের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর এক কথায় আগা খা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে। কিন্তু যদি প্রশ্ন আসে যে সিমলা দৈত্য কি, তখন কি বলবে? দেখো, বলছে 1906 সাল পয়লা অক্টোবর এই ভদ্রলোক আগা খা, এনারা 35 জন অভিজাত মুসলিমকে সঙ্গে নিয়ে সিমলাতে, সেই সময়ের বড়লাট ছিল লর্ড মিন্টো, তার সঙ্গে দেখা করতে গেলেন। তাহলে কার সঙ্গে দেখা করতে গেলেন? দেখা করতে গেলেন লর্ড মিন্টোর সঙ্গে। লর্ড মিন্টো ছিল বড়লাট। কোথায় গেলেন? সিমলাতে। কাদেরকে সঙ্গে নিয়ে গেলেন? 35 জন অভিজাত মুসলিমকে সঙ্গে নিয়ে গেলেন। কার কত সালে বললাম? 1906 সালের পয়লা অক্টোবর। কি কারণ ছিল? মুসলিমদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য, অর্থাৎ মুসলিম স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটা স্মারকলিপি তার হাতে, অর্থাৎ লর্ড মিন্টোর হাতে তুলে দেন। এটাই সিমলা দৈত্য নামে পরিচিত। অনেক জায়গাতে পাবে এই সাক্ষাৎকারটাই সিমলা ডেপুটেশন, কারণ তারা একটা স্মারকলিপি বা ডেপুটেশন তুলে দিয়েছিল। এটা একটু মাথায় রাখবে, কোশ্চেন এখান থেকেও আসতে পারে। পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ত্রিপুরী কংগ্রেস। এই ত্রিপুরী কংগ্রেস জানার আগে আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হলো হরিপুরা কংগ্রেস বা হরিপুরা অধিবেশন। এই হরিপুরা আসলে গুজরাটে। এই গুজরাটে 1938 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল, যে কারণে এর নাম হরিপুরা কংগ্রেস। এই কংগ্রেসে সুভাষচন্দ্র বসুকে সভাপতি নির্বাচন করা হয়। এটা ছিল আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 51তম অধিবেশন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, হরিপুরা কংগ্রেস বলতে কি বোঝো? উত্তর হবে 1938 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের যে বার্ষিক অধিবেশন সেটা হয়েছিল গুজরাটের হরিপুরাতে। এটা ছিল জাতীয় কংগ্রেসের 51তম অধিবেশন। এর সভাপতি নির্বাচিত হয়েছিল সুভাষচন্দ্র বসু। খুব গুরুত্ব সহকারে মনে রাখো। এবার আমরা পড়ব
ত্রিপুরী কংগ্রেস সম্পর্কে। তাহলে ত্রিপুরী কংগ্রেস জিনিসটা কি বলছে, পরের বছর অর্থাৎ 1939 সাল, আগের বার ছিল জাতীয় কংগ্রেসের 51তম অধিবেশন, তাহলে এবার হবে জাতীয় কংগ্রেসের 52তম অধিবেশন। কি করা হলো এখানে? এখানে সুভাষচন্দ্র বসুর সাথে পট্টভি সীতারামাইয়া, গান্ধীজি মনোনীত একজন প্রার্থী যার নাম পট্টভি সীতারামাইয়া, এই ভদ্রলোকের সঙ্গে সুভাষচন্দ্র বসুর ভোটাভুটি হয়। সেখানে 203 ভোটে সুভাষচন্দ্র বসু জয়লাভ করে। গান্ধীজি এই ভোটদানে অংশগ্রহণ করেননি, মানে এই সময় ছিলেন না অধিবেশনে। গান্ধীজি মন্তব্য করেছিলেন যে সীতারামাইয়া বা পট্টভীর পরাজয় আমারই পরাজয়। তাহলে দেখো, আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে মহাত্মা গান্ধীর পছন্দের সভাপতি প্রার্থী কে ছিলেন? উত্তর পট্টভি সীতারামাইয়া। অর্থাৎ যে কোশ্চেনই এখান থেকে আসুক সেখান থেকে যেন উত্তর করা অবশ্যম্ভাবী। দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো দেখে নাও একটু। পট্টভি সীতারামাইয়া স্বাধীনতার পর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন। তাহলে স্বাধীনতার পর জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই ভদ্রলোক পট্টভি সীতারামাইয়া। আর আরেকটা কথা, যে সুভাষচন্দ্র বসু ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি, মানে ইলেক্টেড প্রেসিডেন্ট। এতদিন ধরে মনোনীত করা হতো যে ওই ভদ্রলোক উনি হোক, এখন থেকে না, এই সুভাষচন্দ্র বসুর বেলায় ব্যতিক্রম হলো। আর আগেই বলে দিলাম গান্ধীজি এই অধিবেশনে অনুপস্থিত ছিল। এটা 3 দিনের একটা অধিবেশন হয়েছিল মধ্যপ্রদেশের ত্রিপুরীতে। এর সঙ্গে আরও একটা কারণ মাঝে মাঝে জানা উচিত, সেটা হলো 1939 সালের 29শে এপ্রিল, তাহলে 1939 সাল 29শে এপ্রিল তীব্র বিরোধ দেখা দিল কংগ্রেসের অভ্যন্তরে, যে কারণে সুভাষচন্দ্র বসু সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন। এখানে দেখো, পট্টভি সীতারামাইয়া একটা কথা বলে গেছে খুব সুন্দর করে, বলে গেছে কোথায়? তার লেখা গ্রন্থ কংগ্রেসের ইতিহাস। আসতে পারে কোশ্চেন যে কংগ্রেসের ইতিহাস গ্রন্থটির লেখককে? পট্টভি সীতারামাইয়া। ইনি কি বলে গেছেন? যে এতদিন ধরে দেখে এসছে যে সভাপতিকে যিনি রিটায়ার করেন বা চলে যান পদ থেকে, অপসারণ করা হয় বা অপসারিত হয়ে যায়, তাকে বেশ জাঁকজমক সহকারে বিদায় দেওয়া হয়। কিন্তু ইনি বলছেন যে বরাবরই সভাপতিকে বেশ ঘটা করে জাঁকজমক সহকারে বিদায় দেওয়া হয়। ত্রিপুরীতে তার ব্যতিক্রম দেখা গেল, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর সঙ্গে এটা একটা ব্যতিক্রম দেখা গেল। পরের যে প্রশ্নটি আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটি হলো বিপ্লবী সতীশ চন্দ্র সামন্ত। মনে রেখো, সতীশ চন্দ্র সামন্ত ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক। রেফারেন্সে কোশ্চেনগুলো দেখো, বলছে কাকে বলে তাম্রলিপ্ত জাতীয় সরকার, বা এটা কি জিনিস? তাম্রলিপ্ত বা তমলুক হলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর, আগে মানে বর্তমানে পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে এটা। আগে মেদিনীপুর একসাথে ছিল, পরে দুভাগে ভাগ হয়ে যায়, তো বর্তমানে এটি পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে। এখানে কি হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় অর্থাৎ 1942 সালের 17ই ডিসেম্বর এই তমলুকে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হয়, যার সর্বাধিনায়ক ছিলেন বিপ্লবী সতীশ চন্দ্র সামন্ত। এ কারণেই একে ওই তাম্রলিপ্ত জাতীয় সরকার বলা হয়, কারণ এটা সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এটি ছিল ভারত এটি ভারত ছাড়ো আন্দোলনের সময় সংগঠিত হয়েছিল। এখান থেকে একটা কোশ্চেন দেখেছি আসতে, সেটা হলো তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সেটা হলো আমরা দেখলাম সতীশচন্দ্র সামন্ত। আরেকটা কোশ্চেন আসে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার গঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে তমলুকে, মেদিনীপুর জেলা তমলুকে, বা হ্যাঁ তমলুকে। এবার আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে এর অর্থ সচিব কে ছিল? এই তাম্রলিপ্ত যে জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল তার অর্থ সচিব ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন তিনি মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায়, এবং সমর ও স্বরাষ্ট্র সচিব ছিল সুশীল কুমার ধারা। এটাও তোমরা মনে রাখতে পারো। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের একটা মুখপত্র ছিল, মানে পত্রিকা ছিল, যার নাম বিপ্লবী পত্রিকা। পরবর্তী কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? ও জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ, যদিও এটা ভূগোলের কোশ্চেন, ইতিহাসে একই ব্যাপার কোনো আছে করলে দিয়ে দিয়েছে। পরবর্তী কোশ্চেন, নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে
নরওয়ের হেমারফেস বন্দর থেকে দেখতে পাওয়া যায় সূর্যকে বলে মধ্যরাতে একে নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ বলে উল্লেখ করা হয়। ও পরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুইকে মেলাতে বলছে, ভালো করে খেয়াল করে দেখো। এবার কোশ্চেনগুলো দেখো, যে বলছে স্তম্ভ ওয়ান স্তম্ভ টু এবং তার উত্তর অ্যাজ ইউজুয়াল যেমন আমি করে দিয়েছি। বলছে জেনারেল তোজো বা হিদেকি তোজো কে ছিলেন? তোজো বলতে বলতে আমি তো মোটামুটি ওই হরলিক্সের তোজোকেই বুঝি, অ্যাডে যে তোজোকে দেখাই লাফালাফি করে ছুটে বেড়াই। তো যাই হোক, জেনারেল তোজো বা হিদেকি তোজোকে, আর হোচিমিনকে পরিচিত নাম চোয়েনলাইকে, সুকর্ণকে, খুব গুরুত্বপূর্ণ নাম। দেখো, যিনি সুকর্ণ আমরা জানি তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ছিলেন, যিনি চৌয়েনলাই তিনি চীনের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি হোচিমিন যিনি ছিলেন তিনি হলেন ভিয়েতনামের রাষ্ট্রপতি, আর যে তোজো ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। এদের সম্পর্কে একটু ডিটেলস আমরা এবার দেখে নেব। বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের 40তম প্রধানমন্ত্রী ছিলেন তোজো। এত নিষ্ঠুর ছিলেন ইনি যে এনাকে এশিয়ার হিটলার বলে উল্লেখ করা হয়। প্রশ্ন আসতে পারে এশিয়ার হিটলার কাকে এবং কেন বলা হয়। ব্যাস। দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার হচ্ছে হোচিমিন। দেখো হোচিমিন কে? হোচিমিন ছিল উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি। ভেরি গুড। এবার দেখো, বলছে চৌ এন লাই ছিল গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী, চৌ এন লাই। আর সুকর্ণ ছিল ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং এনাকে ইন্দোনেশিয়ার জাতির জনক বলা হয়। তো অনেকগুলো কোশ্চেন তোমরা এর সমসাময়িক পেয়ে গেলে একসঙ্গে, এগুলো একটু দেখে রেখো।